বেশ কয়েকটি ইস্যুতে জামাত এবং এনসিপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব এড়িয়ে শেষ পর্যন্ত জোটটি টিকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের যে মতামত, দেখা যাচ্ছে যে এই জোটটি না টেকার সম্ভাবনাই বেশি। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জামাত এবং এনসিপি যখন পাল্টাপাল্টি প্রার্থী ঘোষণা করছে, তাও আবার গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ নেতাদের নাম যখন ঘোষণা করছে, তখনই প্রশ্ন উঠেছে এই জোট না টেকার সম্ভাবনাই বেশি। তার উপর জামাতপন্থী আইনজীবী শাহরিয়ার কবির যখন বলছেন যে এনসিপিকে বিদায় বলার সময় এসেছে, তখন এই যে গুঞ্জন, এই যে আলোচনা, সেখানে নতুন করে জ্বালানি ঢালা হয়েছে এবং এই গুঞ্জন এবং আলোচনা আরও উত্তপ্ত হয়েছে। এবং শাহরিয়ার কবিরের এই বক্তব্যের পর এনসিপিও বেশ ক্ষেপেছে। অর্থাৎ এই জোটটি না টেকার সম্ভাবনাই এখন অনেক বেশি এবং যে বাস্তবতা দেখা যাচ্ছে এই জোটটি টিকবে বলে সম্ভবত এনসিপি এবং জামাতের নেতারাও বিশ্বাস করেন না। আমিও অন্তত 5টি কারণ পেয়েছি এই জোটটি না টেকার, এবং জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেই প্রধানত 5টি দ্বন্দ্ব কি, যেই দ্বন্দ্বগুলোর কারণে এই জোটটি না টেকার সম্ভাবনাই বেশি এবং এই জোটটি সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যেই ভেঙে যাওয়ার বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রবল হয়েছে এরকম সম্ভাবনা। তো এই যে 5টি কারণ, এই 5টি কারণ আমি দলীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, বিভিন্ন পত্রিকার রিপোর্ট এবং যে বাস্তবতা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে যে পাল্টাপাল্টি ঘটনা দেখা যাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে এই 5টি কারণ স্পষ্ট হওয়া গেছে আর কি। তো প্রথমে যে কারণ, সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি গত কিছুদিনে তাদের দলের মধ্যে আলাপ আলোচনায় তারা একটা বিল্ড আপে আসতে পেরেছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করবে। সেটা তারা তাদের ভোট ব্যাংকটা একটু যাচাই করতে চায়। সেই যাচাই করে নেওয়ার জন্যই, যাতে আগামী নির্বাচনে কারোর সঙ্গে জোটে গেলে তারা বার্গেইনটা কেমন করবে, সেটার মূল পরীক্ষা তো এখনই তাদেরকে দিতে হবে, তাই না? এর মধ্যে যদি 2-1টি সিটি কর্পোরেশনে তারা জয়লাভও করে ফেলে, সেটা তাদের জন্য একটা বাড়তি পয়েন্ট যোগ করবে আর কি, বা তাদের রাজনীতিতে নতুন একটা ডাইমেনশন যুক্ত করবে। সে জায়গায় আমরা দেখলাম বিশেষ করে বিরোধটা তৈরি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, যেখানে এনসিপি বহু আগেই দলের গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করে রেখেছে। আমরা দেখলাম একটি প্রোগ্রামে জামাতের পক্ষ থেকে সাদিক কাইমের নাম ঘোষণা করা হয়েছে, যদিও এটা কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত ঘোষিত নাম না। তবে জামাত সাদিক কাইমকে এবং জামাতের তৃণমূল সাদিক কাইমকে চাচ্ছে যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি নির্বাচন করেন। এই নিয়ে বড়সড় একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং জামাত এনসিপির সঙ্গে মিলেমিশে স্থানীয় সরকার নির্বাচন করতে চাইলেও এনসিপি আপাতত সেটা চাচ্ছে না। এমনকি এই যে সাদিক কাইমের নাম ঘোষণা এবং বিশেষ করে দলের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন এবং তিনি এমপি ইলেকশনও করেননি, যেই কারণে সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে যে সিটি কর্পোরেশনে নির্বাচন করবেন, সেখানে সাদিক কাইমের নাম ঘোষণাটাকে স্পষ্টত এনসিপি এটাকে বড় ধরনের জোটের মধ্যে যে অসামঞ্জস্যতা বা জোট রক্ষা না করার যে একটা প্রয়াস, সেটা হিসাবে এনসিপি এটাকে দেখছে। এবং এনসিপি সম্ভবত এই একটি কারণেই, বা তাদের দলের যে ভোট ব্যাংক সেটা পরীক্ষা করার জন্যই সম্ভবত একসঙ্গে নির্বাচন করবে না। এবং জামাত যদি দেখে যে একসঙ্গে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে তাদের সঙ্গে যুক্ত থাকছে না, তারা আলাদাভাবে বিএনপির সঙ্গে ফাইট দিতে হচ্ছে এবং সেখানে প্রতিপক্ষ হিসেবে তাদের এনসিপিকেও সেখানে প্রতিপক্ষ হিসেবে দেখতে হচ্ছে, তারা আসলে এই জোট রাখবে না। এটা একেবারে স্পষ্টত কথা। স্থানীয় সরকার নির্বাচনে যদি তাদের একসঙ্গে নির্বাচন করা না হয়, তারা যদি একসঙ্গে নির্বাচন না করে, সেটা নিয়ে বড় ধরনের বিরোধ তৈরি হইতে পারে এবং সেখান থেকে জোট ভাঙতে পারে। একটা স্ক্রলের শিরোনাম দেখছি, তাতে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবেই লড়বে। আমি আগেই বলছিলাম যে এককভাবে লড়াই করা, এককভাবে অস্তিত্ব জানান দেয়া এনসিপির রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার একমাত্র উপায়। নাহিদ ইসলাম বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনেও জোটবদ্ধ হবার সম্ভাবনা আছে। ফারজিদ সালাম বলছেন সম্ভাবনা নেই, এককভাবে লড়বে। কোনটা ঠিক কোনটা বেঠিক জানি না। এনসিপির ভেতরে এক একজন নেতার এক এক রকম বক্তব্য, তাদের সমন্বিত সিদ্ধান্তটা কি এখনো বোঝা যাচ্ছে না। তবে এনসিপির অবস্থানটাও হলো এমন যে তাদের ক্ষেত্রে শেষ বলে কোনো কথা নেই। দেখেন, একসময় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির অনেক নেতা জামাত ইসলাম কি কোনো রাজনৈতিক দল, এরকম একটা প্রশ্ন উত্থাপন করার পর
এখন দেখি যে তাদের উল্টা সুর। নাসরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য দেখছি যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হইতে হবে। এই ইঙ্গিতটা খুব মানে ভয়ঙ্কর উস্কানিমূলক। এখানে বলতে পারে যে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির বিরুদ্ধে বাংলাদেশের অসাম্প্রদায়িক সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই অঞ্চল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু আপনি ওখানকার হিন্দু উগ্রবাদীদের বিপক্ষে আপনি এখানকার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতেছেন, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তার মানে পুরা এনসিপির ভেতরে যে কি পরিমাণ ধর্মীয় চিন্তা ভাবনা মানে গেড়ে বসে আছে, এটা তার প্রমাণ। অথচ এনসিপিটা হওয়া দরকার ছিল একেবারে পুরো গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার একটা রাজনৈতিক দল, এবং যেহেতু নামের সঙ্গে কোনো নেই জাতীয় নাগরিক পার্টি, সুতরাং তারা এই নীতিটা নিতে পারতো। কিন্তু এখন ওই জামাতের সাথে গাছের পর দেখবেন যে এদের মেকআপ, গেট আপ, ড্রেস আপের সাথে এনসিপির আর জামাতের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সার্জিস আলমের এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে না, ভিন্ন একটা ধারা আছে। আমি জানি না শেষ পর্যন্ত ধারাটা কি, কিন্তু এইটা অন্তত বুঝতে পারি যে যত বেশি জামাত কেন্দ্রিক তাদের তৎপরতা হবে, তত বেশি এনসিপির অবস্থানটা ক্ষুণ্ণ হবে। মনে করেন জোটবদ্ধ ভাবে যদি তারা সভা সমাবেশ করে, সেখানে পুরো সমাবেশটা হবে জামাত নয়, সেখানে এনসিপি কে খুঁজে পাওয়া যাবে না। আবার এনসিপি যখন আলাদাভাবে করতে যাবে, তখন দেখা যাবে যে ফাঁকা, কেউ নেই আশেপাশে। সুতরাং শুরু থেকেই আপনাকে অল্প অল্প করে বাড়তে হবে। এনসিপিতে একসময় জনপ্রিয়তা ছিল এবং আস্তে আস্তে তার বিস্তার ঘটছিল। এখনো কেউ কেউ দেখি যোগদান অনুষ্ঠান করে, তো এটা খুব একটা উল্লেখযোগ্য কিছু না, আকর্ষিত হওয়ার মতন পরিস্থিতি না। মানে এনসিপির এক সময় যে রমরম অবস্থা ছিল, এখন এই সমস্ত দেখলে খুব কষ্ট লাগে যে কোথা থেকে কোথায় তারা পড়লো। এবং এই পড়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। জাতীয় নির্বাচনটাই ছিল তাদের একমাত্র যে তাদের আলাদাভাবে লড়াই করে তরুণ সমাজকে মেসেজ দেয়া যে আমরা গণঅভ্যুত্থান করছি, আমরা এখন নির্বাচন করব, আমাদের পাশে দাঁড়াও। এই আওয়াজটা কেন দিতে তারা সাহস পাইল না, এটা আমার কাছে এখনো মানে বুঝতে আমি অক্ষম। দর্শক, আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহে আওয়ামী লীগ কেন্দ্রিক অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছি আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো প্রক্রিয়ায় হোক, সরাসরি সে নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগ সমর্থিত লোকজন নির্বাচন করবে। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও তিনি ভারতে যেসব মিটিং করছেন বলে খবর পাওয়া যায়, সেসব মিটিংও তিনি এ ধরনের ইঙ্গিতে দিচ্ছেন। এর পাশাপাশি সারা দেশে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ মিছিল করছে। আওয়ামী লীগ চট্টগ্রামে একই দিনে 3 জায়গায় মিছিল করেছিল, ঢাকায় মিছিল করেছে, নোয়াখালীতে ঘটনা ঘটেছে এবং আদালত প্রাঙ্গণেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তারা মিছিল করেছেন। আমি যতটুকু খোঁজ রাখি এবং যতটুকু আমরা ধারণা করতে পারি, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের এখন ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো হচ্ছে বা ছাত্রলীগের অথবা যুবলীগের মিছিল হচ্ছে, এই প্রত্যেকটা ঘটনার পেছনে ভারতে তাদের যোগাযোগ আছে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজন তারা ভারতে রেগুলার মিটিং করছেন। সেরকম আরেকটি ঝটিকা এবং চমক লাগানো মিছিল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একদম বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র টিএসসিতে ঘটেছে। আগে খবরটা আমরা একটু জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাস সহ 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার 2 মে সকাল 6টার দিকে ঘটনা ঘটে। আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের 19-20 সেশনের স্টুডেন্ট এবং মাইক্রোবাস চালক রুবেল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই মিছিলে অংশ নিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার
মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলছেন যে রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মিছিলগুলো দিয়ে আওয়ামী লীগ কি সিগন্যাল দিতে চায়? আওয়ামী লীগ কি এমন বোঝাতে চায় যে তাদের উপরে নিষেধাজ্ঞা যেহেতু এখন তোলা হচ্ছে না এবং কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ফলে তারা এখন আস্তে আস্তে তাদের যে তৃণমূলে যে সমর্থন আছে সেই শক্তিটা তারা শো করতে চায়? এবং আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে প্রচন্ড কড়াকড়ির মধ্যেও ঢাকায় কয়েক হাজার মানুষেরও পর্যন্ত আওয়ামী লীগ মিছিল করেছিল। সেটা উত্তরাতে হয়েছে, তেজগাঁয়ে হয়েছে, খানিকটা অংশ বিজয় সরণি এলাকাতে হয়েছিল। ফলে সে কি এখন তার নিজের সাংগঠনিক শক্তিকে আস্তে আস্তে ঝালাই করার চেষ্টা করছে? এবং যেটা শোনা যায় যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে সে সাংগঠনিক ভাবে চেষ্টা করবে। দেখেন, দেশে এখনো মাঠ পর্যায়ে সেনাবাহিনী রয়ে গেছে। অনেকেই ভাবেন, অনেকেই চিন্তা করেন যে নিশ্চয়ই কোনো একটা বিশেষ কারণ আছে, যে কারণে আজকে 2 বছর সেনাবাহিনী টায়ার্ড মাঠে থাকতে থাকবে, তারপরও সেনাবাহিনীকে তুলে নেওয়া হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এখন এটা কি জঙ্গি সম্পৃক্ততার কারণে, নাকি দেশের অভ্যন্তরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আর ইউনূস সরকারের মতো নাই এখন। ইউনূস সরকারের সময় যে ভয়ঙ্কর অবনতি হয়েছিল, সেই সিচুয়েশন তো বাংলাদেশ কাটিয়ে উঠেছে। এমনকি অনির্বাচিত সরকার যেখানে পুলিশ বাহিনীকে একেবারে অথর্ব বানিয়ে ফেলেছিল, এখন নির্বাচিত সরকার এসে সে পুলিশ বাহিনীকে নিজের মতো করে গোছানোর চেষ্টা করছে। ফলে জঙ্গি তৎপরতার বাইরে আওয়ামী লীগকে কি মাথায় রেখে এমন যে সেনাবাহিনী এখনো মাঠে থাকতে হচ্ছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছোট্ট মিছিল, কিন্তু এই মিছিলে কি বড় কোনো ইঙ্গিত দিয়ে যাচ্ছে?